দর্শক একটু পেছনে ফিরে তাকাতে চাই। গেল সপ্তাহে শনিবার রাতে এই অনুষ্ঠানেই আমরা কথা বলছিলাম ঢাকা টেস্ট নিয়ে। তবে তখনও কিন্তু চট্টগ্রাম টেস্টটা শেষ হয়নি। চতুর্থ দিনের খেলা শেষ হয়েছিল এবং আমাদের সাথে থাকা যে তিনজন অতিথি ছিলেন তাদের মধ্যে তুষার ইমরান বলেছিলেন যে পঞ্চম দিনে লাঞ্চের আগেই খেলা শেষ হয়ে যাবে। তালহা জুবায়ের বলেছিলেন বড় জোর টি পর্যন্ত খেলা যেতে পারে এবং সবাই একমত ছিলেন জিতবে বাংলাদেশ, কিন্তু সেটা কিন্তু হয়নি এবং সেটা আমরা সবাই জানি। উইন্ডিজ সেই ম্যাচটা জিতেছে, 1-0 এগিয়ে আছে এবং ঢাকা টেস্টের দখলটাও কিন্তু উইন্ডিজের কাছে। কেন আসলে বারে বারে টেস্ট ক্রিকেটে এমনটা হচ্ছে এবং ঢাকা টেস্টের পরিকল্পনাতেই কি আছে? বাংলাদেশ কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে, সিরিজের সমতা আনতে পারবে? এই সব কিছু নিয়ে কথা বলবো ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলার আজকের এই এপিসোডে। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসার, আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, আছেন ওপেনার জাভেদ ওমর বেলিম এবং সাথে আছেন কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। তিনজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। শফিকুল হক হীরাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যতটুকু জানি আগামীকালকে আপনার 75 বছর হতে যাচ্ছে, সেই জন্য একেবারে শুরুতেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। ঢাকা টেস্টটা আসলে কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের তো অ্যাডভান্টেজ এখন নাই বললেই চলে এবং উইন্ডিজে অনেকখানি এগিয়ে। আপনি কি মনে করেন 154 রান লিড ইতিমধ্যেই হয়ে গেছে উইন্ডিজের হাতে, আরও 7টা উইকেট আছে, এখান থেকে খেলার গতিপথটা আসলে কোন দিকে যাচ্ছে? আমি একমত নই। আমি আথারের কমেন্ট্রি শুনেছিলাম খেলার পরে, ও বলেছিল যে ওয়েস্ট ইন্ডিজ এখন এগিয়ে আছে 154, বাট আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ টেকেন 3 উইকেট। কালকে ফার্স্ট সেকশনে বোঝা যাবে যে টার্নিং পয়েন্টটা কোথায়। আমরা যদি ওদেরকে 270-280-র মধ্যে বেঁধে রাখতে পারি, we've got a bright chance of winning this test match. But এটা বললে হবে না, their spinners are very good and they will also fight it out. But ওরা অনেক ক্যাচ ড্রপ করেছে, যেটা আমরা we have fielded very well আজকের দিনে। এবং মনে হয় that we'll fight it out because we have to fight it out. We have to win and level the series at least. We cannot afford to lose. নাজমুল আবেদিন ফাহিমের কাছে যদি জানতে চাই যে শফিকুল হক হীরা যেমনটা বললেন যে 270-80-র মধ্যে যদি বেঁধে ফেলা যায়, সেক্ষেত্রে আর হাতে 130 রানের মতো আছে এবং ঢাকা টেস্টের এখন পর্যন্ত উইকেটটা যেমন দেখছেন 300-র নিচে যদি ওয়েস্ট ইন্ডিজকে রাখা যায়, সেক্ষেত্রে এই রানটাকে আসলে চেস করা সম্ভব কিনা? ধন্যবাদ। উইকেটটা এখনো ভালো আছে, আমরা যতটুকু ব্যাটিং দেখেছি উইকেটটা এখনো ভালো আছে, সেটা বোধহয় একটা ভালো ব্যাপার আমাদের জন্য। যে রান অলরেডি ওয়েস্ট ইন্ডিজ করেছে, সেটা একটা বড় লিড অলরেডি ওদের আছে। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এখানে, যে ওয়েস্ট ইন্ডিজ দল চিটাগংয়ে জেতার কারণে এবং এখানে প্রথম ইনিংসে ভালো করার কারণে এবং চিটাগংয়ে বিশেষ করে পেছন থেকে আবার ম্যাচটা জেতার কারণে মোরালি ওরা খুব ভালো অবস্থায় আছে, ওদের আত্মবিশ্বাসটা খুব ভালো জায়গায় আছে। ওয়ারেস বাংলাদেশ কিন্তু চিটাগংয়ে হারার পর এবং এখানেও পিছিয়ে থাকার কারণে মোরালি একটু পিছিয়ে আছে। সো যেটা হওয়ার সম্ভাবনা আছে যে কালকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ডেফিনেটলি চাইবে যে প্রথম সেশনের মধ্যে যথেষ্ট উইকেট নিতে বা ওদেরকে অলআউট করে দিতে, 110-20-30 রানের মধ্যে ওদেরকে গুটিয়ে রাখতে, সো দ্যাট 30 রানের বেশি যেন চেস করতে না হয়। তাতে যেটা হবার সম্ভাবনা আছে, অনেক সময় হয়তো একটু প্যানিকড হয়ে বেশি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ, সেটা হয়তো আবার উল্টো বুমেরাং হতে পারে। বাংলাদেশ খুব ক্রিটিক্যাল একটা জায়গায় আছে, বাংলাদেশের জন্য সুযোগ ডেফিনেটলি আছে কালকে অপরাহ্নে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে রাখা। কারণ আজকে বাংলাদেশের দলের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি আমরা ওদের ওয়েস্ট ইন্ডিজের, সেটা কিন্তু খুব ইতিবাচক ছিল। সেই মোমেন্টাম, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই ইন্টেন্সিটি দিয়ে যদি কালকে আমরা খেলতে পারি, দের ইজ এ গুড চান্স যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে আটকাতে পারবো। সেটা কত রান আমরা জানি না, কিন্তু যেহেতু উইকেটটা এখনো ভালো আছে এবং বাংলাদেশের যথেষ্ট ব্যাটসম্যান আছে, তারা যদি নিজেদেরকে অ্যাপ্লাই করে 270 রান কিংবা এমনকি 300 রানের চেস করা সম্ভব, কারণ উইকেটটা এখনো ব্যাটিং এর জন্য বেশ ভালো আছে। জাভেদ ওমর বেলিম, যেমনটা আসলে আমরা দুজনের কাছ থেকে শুনলাম যে উইকেটটা এখন পর্যন্ত ভালো আছে, সেক্ষেত্রে উইকেট যদি ভালোই থাকে আর 100 বা 120-30 রানের কথা যেটা বলছিলেন যে 300 নিচে যদি রাখা যায়, আপনার কাছে কি মনে হয় এখনকার যে উইকেট আছে বা আমাদের যে বোলিং লাইন আপ আছে 300 নিচে উইন্ডিজকে আটকে রাখা সম্ভব? ধন্যবাদ। আমি বলতে চাই এইভাবে যে আমরা কিন্তু যদি প্রথম 2 দিন ম্যাচ দেখেন, আপনি যদি আজকের লাস্ট সেশন বাদে 1 ঘন্টা কিন্তু আমাদেরকে
আমাকে স্পেশালি পার্সোনালি একটা স্বপ্ন জাগিয়েছে কি এটা এখানে ম্যাচে ফিরে আসা সম্ভব। যদি আপনি গতকালকে আজকে লাঞ্চ পর্যন্ত দেখেন, ম্যাচ কিন্তু মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ফুললি ডমিনেটিং। বাট আজকে একটা জায়গায় আমার মনে হচ্ছিল যে উইকেটের কিছুটা হলে স্পিনাররা, যেমন চিটাগাঙে কিন্তু আমরা মনে করেছিলাম যে আমরা জিতে গিয়েছি, বল তেমন যেভাবে 5 দিনে হওয়ার দরকার ছিল সেভাবে কিছুই হয়নি। আজকে কিন্তু লাস্ট 1 ঘন্টা বল মানে গিভ সামথিং টু বোলার হেল্পের জন্য, তো ওইটা যখন হওয়া শুরু করলো, ইভেন আমরা 3টা উইকেট অলরেডি ভালো সময় ফেলেছি। জি আজকে আপনি খেয়াল করে দেখবেন, আজকে 7টা উইকেট কিন্তু প্রথম সেকেন্ড সেশনে কিন্তু কোনো উইকেট পড়েনি, কিন্তু আবার লাস্ট সেশন আর 1 ঘন্টাতে আমরা অলমোস্ট 7টা উইকেট। বাংলাদেশ অল আউট হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ 3টা। তো ওই একটা জায়গায় বাংলাদেশে আমার কাছে মানে স্বপ্ন দেখাচ্ছে, বা আমি যেহেতু চিটাগাঙে আমরা এমন ভাবে ব্যাকফায়ার হয়েছে, তো ওই একটা জায়গায় ভয় লাগে যে জিতে যাবে, যেটা আপনি স্টার্টিং এ বললেন বাংলাদেশের জিতে গিয়েছে, লাঞ্চের আগে শেষ হবে, ওই একটা কারণে কিন্তু হয়তো শঙ্কা থাকে। সেটা আমার মনে যেহেতু আছে, ন্যাচারালি প্লেয়ারদের মনে ওটা কাজ করে, যেটা ফাইম ভাই স্টার্টিং এ বললেন যে কনফিডেন্সের জায়গাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে, বিকজ তারা ফুল ডমিনেট করে পরাজিত করেছে, ফুল ড্রাইভ। একটু শফিকুল হীরার কাছে জানতে চাই, জাভেদ ওমর বেলিম আসলে যেটা বলছিলেন, আমরা কারিগরি ত্রুটির কারণে হয়তো কথাটা কিছুটা ঘোলা শুনছিলাম বা শুনতে পাচ্ছিলাম না। যেমনটা আসলে তিনি বলছিলেন যে কনফিডেন্সের জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে, এর কারণ হচ্ছে চট্টগ্রাম টেস্টটায় একেবারে জেতা ম্যাচটাই বাংলাদেশ হেরেছে, এমনটা বললে ভুল হবে না মোটেও। এবং ঢাকা টেস্টের দিকে যদি আমরা চোখ ফেরাই, উইন্ডিজ চট্টগ্রামে যে অবস্থা ছিল, বাংলাদেশ কিন্তু এখন মোটামুটি সেই অবস্থায় আছে। 395 রান চেস করে আসলে এশিয়াতে কখনোই কোনো দল জিতেনি। সেই জয়টা যখন তারা আদায় করে নিয়েছে, তারা কিন্তু মোরালি অনেক বুস্ট আপ। বাংলাদেশের জন্য তো অবশ্যই এটা ব্যাকফায়ার করতে পারে নাকি? আমি শেষ করি। ওয়েস্ট আপনার চিটাগাঙের উইকেটে, চিটাগাংটা এমন উইকেট যে 4 ডে ভিজিটে ভালো হয়েছে, যদি আপনি ইতিহাস দেখেন। তো ওই একটা জায়গায় আমাকে যে কনফিডেন্স দিচ্ছে যে বাংলাদেশের আমরা কিন্তু টোটালি স্পিন অ্যাটাক নিয়ে ঢুকেছি দলে, স্পিনের উপর ডিপেন্ড হয়ে আমরা ঢুকেছি, ঠিক আছে। আমাদের ব্যাটিং কিন্তু অত কমপ্লেন ছিল না। সামহাও আমরা আজকে এবার ফার্স্ট ইনিংসে ব্যাটিং আমাদের, আমি বলবো না যে একদম বাজে ব্যাটিং, অ্যাপ্রোচ খুব বাজে ছিল, আউট হওয়ার ধরনটা বলেন ভেরি সফট ডিসপেসাল ছিল। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি কালকে ওয়েস্ট ইন্ডিজকে যত কম একটা রান ইম্পর্টেন্ট যত কমে যদি আউট করতে পারে, সুযোগ আছে। এই জন্য আজকে যদি লাস্ট আপনি 1 ঘন্টা খেলা দেখেন, আমার কাছে মনে একটা সুযোগ আছে। ফাহিম ভাই যেটা বলেছেন একমত, উইকেট স্টিল ভালো আছে, বাট ইটস নট লাইক চিটাগাং, এত ইজি হবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য। এই জন্য বাংলাদেশের সুযোগ যদি বাংলাদেশ যত সম্ভব যে 350-300-300-এর মধ্যে রাখা ওয়েস্ট ইন্ডিজকে, যদি এটা রাখতে পারে, তারপর বাংলাদেশ একদম যেমন আজকে ফার্স্ট ইনিংসে চিটাগাঙে যেমন ব্যাটিং করেছে বা মিরাজ যেমন ব্যাটিং করেছে, সেট হয়ে 2টা ব্যাটসম্যান খেলে সারাদিন। আমাদের আজকে এই টেস্টে হারার বড় কারণ হচ্ছে কিন্তু আমরা সেট হয়ে আউট হয়ে, আজকে যদি এই টেস্টে আমরা হারি, আপনি যদি এই প্রথম ইনিংস দেখেন, আমরা যদি প্রথম ইনিংসে হেরে যাবো। কেন? আমাদের সব ব্যাটসম্যান কেউ বড় রান করেনি, সেট হয়ে আউট হয়েছে এরকম একটা উইকেটে। তো যদি বাংলাদেশ কালকে কম রানে আউট মানে করতে পারে, বেশি 300-এর মধ্যে বা 305-10, যদি উইকেট এক্সট্রা অর্ডিনারি কিছু না করে, যদি বাংলাদেশ তার নর্মাল ব্যাটিং করে, আমার কাছে মনে হয় এই ম্যাচ আমি এখনো স্বপ্ন দেখছি একটা ভালো বার্তা বা জয়লাভ করা সম্ভব। এটা শফিকুল হীরার কাছে জানতে চাই, যে প্রশ্নটা আমি খানিকক্ষণ আগে আসলে করলাম, যে মোরালি তো ওয়েস্ট ইন্ডিজ অনেক এগিয়ে আছে, কারণ 395 রান চেস করে তারা প্রথম ম্যাচটা জিতেছে, এবং ঢাকা টেস্টেও এখন পর্যন্ত কিন্তু অ্যাডভান্টেজে ক্যারিবীয়রাই আছে। এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই, যেমনটা জাভেদ ওমর বলছিলেন, যে প্রতিটা রানই ইম্পর্টেন্ট এবং প্রতিটা রানই সেভ করতে হবে। তৃতীয় ইনিংসে এখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করছে, বাংলাদেশকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। তো উইকেট আমরা যতটুকু জানি চট্টগ্রামে ভালো হলেও সাধারণত তো আসলে খারাপই হয়। কতটা কঠিন আসলে এই কাজটা? আমি জাভেদ কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। আমাদের কিন্তু ম্যাচ জিতার একটা সম্ভাবনা আছে। আপনি দেখেন আমাদের 7 নম্বর এবং 8 নম্বরে লিটন এবং মিরাজ হ্যাজ কনভার্টেড হিমসেলফ টু এ সাচ এ গুড ব্যাটসম্যান। আমি নিজে is capable of scoring 70-80 runs any time in any kind of wicket. লিটনও খুব ভালো, 126 রানের পার্টনারশিপ, সেইটা আমাদেরকে কিন্তু এত দূর নিয়ে আসছে, নাইলে আমরা কিন্তু 250 ম্যাচে হয়তো থাকতাম না আমরা। আর আমি রিকোয়েস্ট করব, টেস্ট ম্যাচে ওই সুইপ রিভার্স সুইপ খেলার কোনো দরকার নেই। এবং যখন রিভার্স সুইপ মুশফিক যেটা he threw his wicket, জি playing so well, ওই শটটা তো কোনো দরকারই ছিল না। রিভার্স সুইপ করেছে, ক্যাচ গেছে শর্ট কাভারে।
তো আমি বলবো যে কালকে একদম শুরু থেকে অ্যাটাকিং এ যেতে হবে, লাইনের লেন্থ মেনটেন করে বোলিং করতে হবে, এন্ড উই হ্যাভ নাথিং টু লুজ বাট এভরিথিং টু গেইন। আমরা যদি কুইক উইকেট পাই আমার আজকে ঘিরে ধরতে হবে। এবং আই উইল রিকমেন্ড এভরিবডি টু সাপোর্ট মমিনুল। ও যদি কোনো জায়গায় ওর গ্যাপ থাকে সেই গ্যাপটাকে যাতে সিনিয়র প্লেয়ার যারা আছে তারা যাতে হেল্প আউট করে। তাছাড়া ওরা কিন্তু ভেরি ক্লেভার, ওরা কিন্তু টপ ব্যাটসম্যানদের কিন্তু রেখে দিচ্ছে, এক্সেপ্ট ব্রেথওয়েট ছাড়া বাকি সব যারা রান করেছে আমাদের বিরুদ্ধে ওইসব ব্যাটসম্যান কিন্তু রয়ে গেছে। সকালে ওরা একটা রোলিং এ চান্স পাবে 7 minutes, and that will change the wicket to some extent. আমি জানি, কারণ আমি টিমের সাথে অনেক বছর জড়িত ছিলাম, জি যখন দুপুরে প্রথম সেশনে যদি আমরা ভালো করতে না পারি, দুপুরে কিন্তু উইকেট একটু ইজি হয়ে যায়, বিকজ উইকেট গেটস 40 minutes রেস্ট এন্ড লট অফ সান। উইকেট বিকাম, যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি ন্যারো হয়ে যায়। সুতরাং all the best to Bangladesh bowlers. I am sure whole nation is looking at them. আমাদের এই টেস্ট ম্যাচ আমাদের জিততেই হবে এবং জিতা ছাড়া কোনো উপায় নেই। একটু উপায়টা নাজমুল আবেদিন ওদেরকেই ফাহিমের বের কাছে করতে হবে। জানতে চাই যে এমনটা শফিকুল হক হীরা বলছিলেন যে রিভার্স সুইপ খেলে আউট হওয়া যাবে না অন্তত টেস্ট ক্রিকেটে। আমরা জানি এই টাইগারদের বেশিরভাগই আসলে আপনার কাছে দীক্ষা নেন, বিভিন্ন সময়ে আসলে নিজেদের সমস্যাগুলো আপনার সাথে হয়তো আলোচনা করেন। কি মনে হয় আসলে টেস্ট ক্রিকেটে এই প্রথমবার বাংলাদেশ 10টা উইকেটের সবগুলোই ক্যাচ আউট হয়েছে, কোনো বোল্ড বা এলবিডব্লিউ ছিল না, এবং মুশফিক বলেন তামিম বলেন সেট হয়েও তো তারা আউট হয়েছেন। বিশেষ করে মুশফিকের আউটটা নিয়ে আসলে কি বলবেন? এই ধরনের উইকেটে যখন প্রতিপক্ষ 400-র উপর রান করে ফেলেছে, আপনি 50 করে ফেলেছেন, সেট হয়ে এইভাবে আসলে উইকেট দিয়ে আসাটা কতটুকু যুক্তিযুক্ত? অবশ্যই আমরা এমন একটা ম্যাচ খেলছি যে ম্যাচ খেললে আমরা, যে ম্যাচ জিতে আমরা এই সিরিজটাকে সেভ করতে পারবো। শুধু তাই না, সামনে আমাদের একটা নিউজিল্যান্ডের সিরিজ আছে, এর বাইরেও আরো অনেক খেলা আছে। আমাদের যে মোরালের যে ক্ষতিটা হয়েছে চিটাগংয়ে, সেটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে আমরা যদি সামনে ভালো খেলতে চাই। সবকিছু মিলিয়ে এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্রথমে যে দুজন ব্যাটসম্যান আউট হয়েছে, শান্ত এবং সৌম, সবাই তো আসলে তাড়াহুড়া করতে গিয়ে উইকেটটা দিয়ে এসেছে। আউট হয়ে গেছে। না, তারা তারা তাড়াতাড়ি আউট হয়ে গেছে বিফোর গেটিং সেট, তাদের হয়তো কিছু বলার নেই। বাট তামিম এবং মমিনুল এরা কিন্তু দুজনে কিন্তু ইনিশিয়াল পিরিয়ডটা কাটিয়ে ওরা কিন্তু খেলছিল। তাদের সুযোগ ছিল ইনিশিয়াল পিরিয়ডটা যেহেতু কাটিয়ে ফেলেছে, তারা একটু মোটামুটি সেট হয়ে গেছে, তাদের উচিত ছিল লম্বা ইনিংস খেলার দিকে একটু মনোযোগী হওয়া, এবং তারা সেটা করতে পারে। এখানে একটা বড় ব্যর্থতা এখানে হয়েছে। অবশ্যই মুশফিক তো ডেফিনেটলি একদম সেট একজন ব্যাটসম্যান ছিল। মুশফিক এবং লিটন দুজনেরই সুযোগ ছিল তাদের ইনিংসটাকে আরো বড় করার, এবং তারা যদি আরো 50, 60 বা 70 রান অ্যাড করতে পারতো, তাহলে আমাদের ইনিংস এবং তাদের ইনিংসের মধ্যে পার্থক্য হতো হয়তো 30-40 রানের পার্থক্য থাকতো। সেটা আমাদেরকে আরো অনেক ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারতো। একটা কথা শুধু আমি বলি যে ম্যাচ প্রেডিকশন যেটা আমি দেখলাম ইয়েতে, এই মুহূর্তে ম্যাচের আউটকামের যে প্রেডিকশন, তাতে বলা হচ্ছে যে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ী হবার সম্ভাবনা আছে 44%, এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা আছে 15%, এবং বাংলাদেশের জয়ী হবার সম্ভাবনা আছে 41%। এর মানে কিন্তু দুই দল কিন্তু বেশ কাছাকাছি আছে জয়ী হবার, দুই দলেরই সম্ভাবনা আছে জয়ী হবার, যেটা সবাই আলোচনা করলো ইতিমধ্যে। কালকে শুরুতে যদি আমরা সেই কাজটা করতে পারি, অল্প রানে তাদের বেঁধে রাখতে পারি, এবং সেই যোগ্যতা আমাদের আছে, যেভাবে আমরা আজকের খেলাটা শেষ করেছি, সেই মোমেন্টাম, সেই ইন্টেন্সিটি নিয়ে যদি আমরা খেলাটা শুরু করতে পারি কালকে, আমরা যদি ওপর প্রেশার ক্রিয়েট করতে পারি, তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যেহেতু পিছিয়ে আছি, ব্যাকফুটে আছি, প্যানিক হওয়া চলবে না। আমরা যদি প্যানিকড হই, আমরা ডিসিপ্লিন বোলিং করতে পারবো না। একটা রিজনেবল পার্টনারশিপে কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে বাইরে নিয়ে চলে আসতে পারে। সো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, বেসিক জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, এবং ওদের ইনিংসটাকে শেষ করতে হবে বিফোর থিঙ্কিং যে কত রান হলো, আমরা কি ব্যাটিং করবো না করবো। নো, ওদেরকে আগে আমাদের অল আউট করতে হবে, তারপরে আমাদের চিন্তা করতে হবে আমাদের ব্যাটিং নিয়ে। যেহেতু উইকেটটা ভালো আছে, সবাই সেই কথাই বলেছে বা আমরা দেখেছি, দেয়ার ইজ এ গুড চান্স আমাদের ব্যাটসম্যানরা ভালো করবে। কারণ আমাদের টিম কিন্তু একটা ব্যাপারে আছে, কোণঠাসা হয়ে গেলে কিন্তু আমরা ভালো খেলি, এ কথা কিন্তু সত্যি।
আমরা এখন কোণঠাসা অবস্থায় আছি। আমার ধারণা ওদেরকে ভালোভাবে আটকে রাখতে পারলে উই হ্যাভ এ ভেরি গুড চান্স। নাজমুল আবেদিন ফাহিম, আমি একটু জানতে চাই আপনার কাছেই, উইকেটের কথা আসলে বারে বারেই আসছে যে উইকেটটা এখনো ভালো আছে। দ্বিতীয় দিনের খেলা শেষে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেছেন যে এক পেসার নিয়ে তারা যে আরও একবার ঢাকা টেস্টে খেলেন চট্টগ্রাম টেস্টের পরও সেই স্ট্র্যাটেজিটা ঠিক আছে, এবং এর কারণ হচ্ছে বাংলাদেশ এর আগে যে দুইটা বড় দলের সাথে জিতেছে, ইংল্যান্ডের কথা বলুন বা অস্ট্রেলিয়ার কথা বলুন, এই একই স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলেছে। কিন্তু সেই সময়ের উইকেটে আমরা যে ধরনের টার্ন দেখেছি, এবার কিন্তু ঢাকা বা চট্টগ্রাম কোথাও আমরা সেই পরিমাণ টার্নটা দেখিনি। এবং তামিম ইকবাল একথাও বলেছেন যে উইকেটে তারা যে ধরনের টার্ন আশা করেছেন সেটা পাওয়া যাচ্ছে না। এর কারণটা আসলে কি, এবং কি কারণে এমন হচ্ছে বলে মনে করেন? এটা কি আসলে শুধুমাত্র কিউরেটারের দোষ, বা আমাদের দলের কি আসলে উইকেট পড়তেও ভুল হচ্ছে কিনা? কিছুটা তো বটেই যে উইকেটের টার্ন আমরা এর আগে যেভাবে দেখতাম সেরকম টার্ন উইকেটে নেই, কিন্তু একেবারে নেই তাও না। কিন্তু আমার মনে হয় আমাদের স্পিনারদের কিছু মানটা আগের মতো নেই, এটা আমার মনে হচ্ছে। কারণ এর আগে যত খেলা হয়েছে আমাদের স্পিনারের একটা ডমিনেশন ছিল, কিন্তু এবার কিন্তু দেখেছি ওরা অলআউট হয়েছে, কথাটা সত্যি। কিন্তু ওদের টেইলের ব্যাটসম্যানরা কিন্তু আমাদের স্পিনারদের স্বাচ্ছন্দ্যে খেলেছে। আপনি যদি জেসনের ইনিংসটা আমরা দেখি, জেসন 82 রান করেছে। 82 রানটা বড় কথা নয়, কিন্তু আমাদের স্পিনারদের আলজারি জোসেফের কথা বলছেন, যতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছে সেটা একটা ভয়ের কারণ ছিল। তো আমার মনে হয় উইকেটটা ডেফিনেটলি যথেষ্ট পার্থক্য আছে। এর আগের উইকেট গুলোতে আরো অনেক বেশি টার্ন হয়েছে, বল লো করেছে, অনেক বড় বড় টার্ন হয়েছে, অকারণে বাউন্স করেছে। সো ওইসব দিক দিয়ে আমরা বিব্রত করতে পেরেছি বিপক্ষ দলকে। তবে এটাও ঠিক যে এখন কিন্তু আর ওইসব দলের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারে না, এই কথাটা কিন্তু ঠিক না। এখন প্রত্যেকটা দেশের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারে, প্রত্যেকটা দেশে ভালো স্পিনার আছে। সো এখন যেটা দাঁড়াচ্ছে যে আমরা যদি স্পিন উইকেট করি, বিপক্ষ দলের স্পিনাররাই কিন্তু আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে। কিন্তু সো এখন সে ধরনের উইকেট করে কিন্তু বোধহয় আমরা পার পাবো না, আমাদেরও ওখানে চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। তবে আজকে যে এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা কালকে কিভাবে ম্যাচটা জিততে পারি এবং এই কন্ডিশনটাকে সবচেয়ে ভালো কিভাবে ব্যবহার করতে পারি। জাভেদ ওমর বেলিম এবং নাজমুল আবেদিন ফাহিম দুজনেই আমাদের সাথেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আসলে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত এবং ব্যাটিং নিয়েও আরও একটু কথা বলতে চাই, যে ব্যাটিংয়ে এই বারে বারে আসলে একই ভুলগুলো কেন হচ্ছে, এবং বোলিংয়েও আমরা ঠিক বৈচিত্র্য না থাকার কারণেই আসলে আমরা পিছিয়ে পড়ছি কিনা। তবে একটা ছোট্ট বিরতির পর দুজনেই আমাদের সাথেই থাকুন। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কায়সার, আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমাদের সাথে আছেন শফিকুল হক হীরা, আছেন জাভেদ ওমর বেলিম এবং কোচ বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আমরা কথা বলছিলাম ঢাকা টেস্ট নিয়ে, এবং বিরতির আগে যেটা আসলে আমরা কথা বলছিলাম বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছিলাম, যে ঢাকা টেস্টের আর 2টা দিন বাকি আছে। এখন পর্যন্ত 154 রানের লিড, ওয়েস্ট ইন্ডিজের হাতে 7টা উইকেট আছে। কি হতে পারে সেই বিষয়ে যাওয়ার আগে একটু আমি জাভেদ ওমর বেলিমের কাছে জানতে চাই, ব্যাটিংটা আসলে কেমন দেখলেন? যেমনটা আমরা খানিকক্ষণ আগে আসলে বলতেছি যে প্রথমবারের মতো ইতিহাসে 10 উইকেটের 10 জনই ক্যাচ আউট হয়েছেন, এবং মুশফিকের কথা বলছিলাম, তামিমের কথা বলছিলাম, বা লিটন, মেহেদি মিরাজ, সবাই তো আসলে উইকেটটা ছুড়ে দিয়ে এসেছেন, উইকেটে সেট হয়েছেন এবং র্যাশ শট খেলতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে আসলে আউট হয়েছেন। আমরা যদি এই ম্যাচটা হারি বা এই ম্যাচটা যদি জিততে না পারি, সিরিজটা বাঁচাতে না পারি, এর কারণ কি আসলে এই উইকেট বিলিয়ে দিয়ে আসাটাই? ফাইন ভাই একটা কথা বলুন, প্যানিক হওয়া চলবে না। ওখানে আমি ফাইন ভাই শেষ করে আমি শুরু করি। প্যানিকের সাথে আমি আরেকটা মনে করি, এক্সাইটেড হওয়া চলবে না। কেন? আমাদের বরাবরই যখন বড় বড় টার্ন হয়, যেমন চিটাগাং টেস্টে তেমন টার্ন পাইনি আমরা 4th ডে 5th ডে তে গিয়ে, ঠিক আছে? এখানে কিন্তু আমরা আজকে টার্ন পাচ্ছি স্পিনাররা। তো ওই সকালে ওই জিনিসটা একটা এক্সাইটমেন্ট হওয়া যাবে না। যেটা বলেছি যে আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে, একটা রান আমাদেরকে 5th ডে কষ্ট করে করতে হবে। যেহেতু বাংলাদেশে যদি ওদেরকে খেলতে কষ্ট হচ্ছে, বাংলাদেশকে সেম বাংলাদেশের কষ্ট হবে। বাট যেটা আপনি কথাটা বললেন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে একটা কথাই বলে আমাদের ক্রিকেট ভাষায়, ফাহিম ভাই এখানে আছেন, যে আপনি ফাহিম ভাই কিন্তু সবাই কিন্তু সবার দোষ দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সবার দোষ দিচ্ছি না। ফাহিম ভাই প্রথমে ক্লিয়ার করে বললেন কে যখন সেট হওয়া ছাড়া সব ডিসমিসেল, লিটন এই সরি আপনাকে সৌম্য আউট হয়েছেন সেট হওয়ার আগে 4টা বল, ঠিক আছে? শান্ত আউট হয়েছেন একেবারে শুরুতেই। আর সেট প্লেয়ার, স্পেশালি ইন টেস্ট ম্যাচ, আপনি যখন সেট হয়ে 40-50 করে দিবেন, প্লেয়ার লাইক মুশফিক, কঠিন সময়টা আপনি যখন পেরিয়ে এসেছেন, তখন তো আপনাকে ইনিংসটা টানতে হবে। এক্স্যাক্টলি না, এরা একটা এমন প্লেয়ার, দে অলরেডি প্রুভেন, তারা মেন্টালি কিন্তু মিরাজের চেয়ে অনেক এগিয়ে। মিরাজ কিন্তু হয়তো 50-60 করে স্যাটিসফাইড হয়ে যাবে অজান্তে ওর। এটা হিউম্যান নেচার, যেহেতু ও লো অর্ডার ব্যাটসম্যান খেলে। কিন্তু এরা মুশফিক, আপনার গিয়ে তামিম, বা আপনার গিয়ে আমাদের মমিনুল ক্যাপ্টেন, ওরা কিন্তু দে ওয়ান্ট টু বিগ 100।
তো ওই জায়গায় এরকম সেট হয়ে এই সফট ডিসমিসেল আর অ্যাপ্রোচ, যেটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি, সরিটা আমি হয়তো আমার সঙ্গে এত অনেক হয়তো এগ্রি মানে অবশ্যই করবেন, যেহেতু অ্যাপ্রোচটা একটা হয় যে সেট হয়ে আপনি ভালো এক্সট্রাঅর্ডিনারি টার্ন করেছে বা এক্সট্রা বাউন্স হয়েছে বা ব্যাড লাক হয়েছে, ইট ইজ ফাইন, দুই একটা হবে বা হতে পারে। কিন্তু আজকের যদি আপনি আউটের ধরন দেখেন বা অ্যাপ্রোচ দেখেন, আপনি আম্পায়ারের ডিসিশন পেয়ে আপনি আপনার ফেভারে পেয়েছেন, আম্পায়ার আউট দেন, বাট ইট ওয়াজ আউট, যদি আম্পায়ার কল হতো ওই জায়গায় আপনি আবার রিভার্স খেলছেন মুশফিক। এই জন্য বলছেন মুশফিককে কেন বলছি, হি ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ টিম। যেমন সাকিব যখন খেলে আমরা জানি হি ইজ অলওয়েজ এগ্রেসিভ। তামিমকে আজকে আমরা কেন টপ প্লেয়ার বলি, বিকজ ও স্টার্টিং করেছিল ওর ক্যারিয়ারে ফ্লাইং স্টার্ট করতো, ও যখন না ডাউন দ্য উইকেট দিয়ে মানে লর্ডসেও গিয়ে 98 না 99 ছিল গিয়ে 6 মেরেছে, ওই তামিমও কিন্তু নিজেকে চেঞ্জ করেছে। এই জন্য এই টাইপের প্লেয়ার যারা, ওদের উপর প্রচুর আমরা আশাবাদী। ওরা যখন সেট হয়ে একটা সুযোগ পেয়েছে, যেহেতু অলরেডি আমরা ব্যাকফুটে আছি আফটার চিটাগং টেস্ট, তো এখানে একটা সুযোগ আসছে ভালো, ওয়েস্ট ইন্ডিজ চমৎকার ব্যাটিং করছে, ওদের মতো ব্যাটিং করছে, কিন্তু আজকে আমরা মানে অপরচুনিটি আসছিল ওই জায়গাটায় আমরা উইকেট তো করেছি উইথ অ্যাপ্রোচটা, মাইন্ডসেট আপ, কি আমি একটা রিভার্সিভ মানুষ কখন মারে, যখন সে প্রিডিটারমাইন্ড, আমি এটা যে এখানে পাই আমি রিভার্স খেলবো, দ্যাট মিন্স কি প্রিডিটারমাইন্ড শট এন্ড অ্যাপ্রোচ আর মাইন্ডসেট আপ, ও তখনই আপনি এই শট খেলবেন, আদারওয়াইজ কিন্তু আপনি কখনোই শট খেলবেন না যারা টপ অর্ডার ব্যাটসম্যান থাকে। তো ওই একটা জায়গায় যদি আমি অনেস্টলি ঠিকই বলেছি আমার মনের কথা, যদি এই টেস্টটা বাংলাদেশ হারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একমাত্র প্রথম ইনিংসের জন্যই হারে। রিভার্স সুইপের কথা বলছিলেন জাভেদ ওমর বেলিম, শফিকুল হীরার কাছে জানতে চাই, আমরা প্রথম টেস্টে চট্টগ্রাম টেস্টে দেখেছি লিটন দাস তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন, তবে তখন আসলে বাংলাদেশ চাচ্ছিল খুব দ্রুতই লিডটা যাতে বাড়িয়ে নেওয়া যায়, কারণ তারা ইনিংস ডিক্লেয়ার করবে। মুশফিকের বেলায় তো আসলে এমনটা খাটে না, আমরা দেখেছি টেস্ট ক্রিকেট সবসময় ধৈর্যের খেলা, এবং ধৈর্যের খেলায় সবসময় আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। ব্যাটিংটা নিয়ে যদি একটু কাটাছেড়া করতে বলি, আসলে অধৈর্য হয়ে যাওয়ার কারণেই আসলে এই সমস্যাটা হচ্ছে কিনা বারে বারে। ব্যাটসম্যানের প্রথম নিয়মটা হলো বোলারকে টায়ার করা। এই বলটা আমি খেলবো না, আমি সেই বলটা ছেড়ে দিব, দ্যাট মিনস হি ইজ লুজিং, কিছুটা হলেও ওর স্ট্রেংথে ওর এফেক্ট হবে, স্পেশালি যখন বাউন্সার মারে, যখন আমি বাউন্সারটাকে এড়িয়ে যেতে পারি, দ্যাট মিনস হি ইজ ওয়েস্টেজ, হি ইজ অল ইজ ফর নাথিং। তো সেই জিনিসের দিকে খেয়াল রাখবে। ওরা কালকে কিন্তু দেখো ফুল আমরা ওরা অল আউট হয়ে যাওয়ার পরে ওরা কিন্তু ফুল অ্যাটাকে যাবে, এন্ড ওদের কিন্তু বোথ দ্য ফাস্ট বোলার্স আর ভেরি এক্সপেরিয়েন্স, স্পেশালি গ্যাব্রিয়েল কিন্তু কনস্ট্যান্টলি বাউন্সার মারবে, এবং বাউন্সার গুলি আসবে শোল্ডার হাইটে, যাতে ওই ব্যাটসম্যান টাইম থাকবে না যে না খেলে উপায় থাকবে। সেই জায়গাটা আমাদেরকে খুব ফলো করতে হবে, এবং ব্যাটসম্যানকে দেখতে হবে যে ওই বলটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়। দ্যাট ইজ মেইন থিং। এন্ড সেকেন্ডলি উই মাস্ট হ্যাভ এ ভেরি গুড স্টার্ট। আমি জানি না, আই এম নট ফুল ইন এগ্রিমেন্ট উইথ সোমো এট ওপেনিং উইথ লিটন। আমার কাছে মনে হয় লিটন ইজ এ বেটার ওপেনার, কারণ লিটন ওডিআইতে ওয়ার্ল্ড কাপে কিন্তু লিটনই ওপেনিং করবে। কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি যেহেতু উইকেট কিপিং করছেন, লম্বা সময় তাকে উইকেট কিপিং করতে হয়। আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি প্রায় 150 ওভার যদি তিনি উইকেট কিপিং করে থাকেন, ওপেনিং কি আসলে তাকে দিয়ে করানো সম্ভব কিনা? কারণ উইকেট কিপারদের পক্ষে তো টেস্ট ক্রিকেটে এত লম্বা সময় ধরে উইকেট কিপিং করার পরে ওপেনিং করানো ঠিক হবে কিনা? না, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। কিন্তু কথা হলো যে এ উইকেট কিপার ইজ দ্য ব্যাকবোন অফ দি সাইড। ওর বোলার কি খারাপ বল, কোন জায়গাটায় খারাপ বল করতে, কিভাবে ইমপ্রুভ করতে হবে, হি ক্যান অলওয়েজ টেল হিজ ক্যাপ্টেন। ও ব্যাটসম্যানকে স্টাডি করতে পারে, কোথায় ওর উইকনেসটা আছে, হি ক্যান পাস অন টু হিজ ক্যাপ্টেন, এবং নিজেও জানবে যে কোনটাতে রিভিউ নেওয়া উচিত আর কোনটাতে রিভিউ না নেওয়া উচিত। এখন যেটা জাভেদ ওমর বলেছে যে উই আর গেটিং লট অফ টার্ন ইন দিস উইকেট, উই আর গেটিং টার্ন। আমি যদি এখন উইকেট কিপার হতাম, কিংবা আমি যদি বোলার হতাম, বল যদি মিডল স্টাম্পে পড়ে, দ্যাট বল ইজ গোয়িং টু গো আউটসাইড অফ স্টাম্প। আর যদি লেফট হ্যান্ড রাইট আর্ম আউট স্পিনার হয়, ইট ইজ বাউন্ড টু গো আউটসাইড দ্য লেগ স্টাম্প। ওটা আমার রিভিউ নেওয়ার কোনো দরকারই পড়ে না। আমার রোল হলো আই হ্যাভ টু প্লে,
and I'll have to give all my আমার যা সামর্থ্য আছে আমি সামর্থ্য অনুযায়ী খেলবো। বলে বল কি হচ্ছে, বলে দিয়ে বলটাকে মানে যদি টার্ন বেশি করে জি আমি 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 দেখ আমি ফলো করবো যে বলটা কি বাইরে যাবে, আমার খেলার দরকার নেই। যেমন আমি বলি আজকে ওয়েস্ট ইন্ডিজের যে সেকেন্ড বেস্ট উইকেটটা আমরা পেয়েছি, দ্যাট বল পিচ one year at least 1 foot outside off stump and he chased that. He had no business to play that ball. He could have left it. এইসব জিনিস is very important. This technical part is very very important. প্রথম কথা হলো আমাদের প্রথম সেশনটা খুব ভালো খেলতে, we have to go full attack and get them out as soon as possible. আমরা যদি ওদেরকে 250 মধ্যে রেখে দিতে পারি লিডটা টোটালি লিডটা then we have got a very good chance of winning this test match. But আমরা যদি 300 কাছে নিয়ে যাই that might become a difficult job. একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই, আমরা ব্যাটিং নিয়ে আসলে কাটাছেড়া করছিলাম বা একই সমস্যা আমরা সবসময় দেখতে পাচ্ছি যে উইকেটে সেট হয়ে ব্যাটসম্যানরা উইকেটটা ছুড়ে দিয়ে আসেন। বোলারদের দিকে যদি তাকাই, আমরা এখন পর্যন্ত দুটো টেস্টেই একজন পেসার নিয়ে খেলাম। প্রথম টেস্টে আমরা মুস্তাফিজকে খেলেছি এবং সেকেন্ড টেস্টে রাহিকে খেলেছি। রাহি কিন্তু 4টা উইকেট পেয়েছেন, সৌম্য সরকার 1টা উইকেট পেয়েছেন। একেবারে শুরুতে জানতে চাই এক পেসার স্ট্র্যাটেজিটা আপনি সমর্থন করেন কিনা এবং আমাদের বোলিংটা আসলে বৈচিত্র্যের অভাব কতটা বেশি চোখে পড়ছে। কারণ সাকিবকে আমরা প্রথম টেস্টে যদি খেলিয়েছি ধরে নেই, প্রথম ইনিংসে তিনি খুব একটা বোলিং করতে পারেন এবং সেকেন্ড ইনিংস তো করেনি। দুজন লেফট আর্ম স্পিনার এবং দুজন রাইট আর্ম অফ স্পিনার এবং কোনো লেগ স্পিনার নাই, বা বৈচিত্র্যের অভাবটা খুব বেশি চোখে পড়ছে কিনা? না, রাইট আর্ম স্পিনার আছে, লেফট আর্ম স্পিনার আছে, বৈচিত্র্য কিছুটা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন দ্বিতীয় নতুন বলটা নিলাম এই ইনিংসে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে, খেয়াল করে দেখেন যে দ্বিতীয় নতুন বলটা কিন্তু আমরা রাহিকে দিয়ে করালাম না। কিন্তু জি, আমাদের একজন পেস বলারকে আমরা নিয়েছি এবং সেই পেস বলারকে কিন্তু আমরা ব্যবহার করলাম না। আমি একটু যদি আপনাকে থামাই, একটু ইন্টারাপ্ট করতে চাই, এইটা কি আসলে সাহসিকতার অভাব কিনা? আমাদের যেহেতু একজন পেসার আছে, আমি নতুন বল নিচ্ছি, দ্বিতীয় নতুন বলটা 80 ওভারের পরে ডিউ হচ্ছে তখন নিচ্ছি, বা শুরুতে আমরা একটা নতুন বল পাচ্ছি, পেসারদেরও তো আসলে ভূমিকা রাখার অনেক জায়গা আছে। কারণ আমরা নতুন বলে সবসময় রাহি দুদিকেই বল সুইং করাতে পারেন এবং বল যখন পুরনো হয়ে যায় রিভার্স সুইংয়ের একটা বিষয় থাকে এবং সবসময় 100 ওভার তো আসলে খেলা হয়। সাধারণত 100 ওভারের বেশি একটা দল ব্যাটিং করে, সেক্ষেত্রে দ্বিতীয় নতুন বলটাও তো কাজে লাগানোর বিষয় আছে। এখানে কি আমরা বারে বারে ভুল করছি কিনা? না, রাহি তো এমন একজন বলার যে মূলত সুইং এর উপরে নির্ভর করে এবং বলটা ভালো সুইং করবে তখনই যখন বলটা নতুন থাকবে। বেস্ট ইউজটা আমরা রাহিকে করতে পারি যখন বলটা নতুন থাকবে। যে কোনো কারণেই হোক রাহির উপরে কিন্তু ম্যানেজমেন্ট কিংবা ক্যাপ্টেন আস্থা রাখতে পারছে না। কেন পারছে না আমি জানি না। যদি নাই পেরে থাকে কেন ও দলে আছে তাও আমি জানি না। যদি নতুন বলে তাকে করানোর মতো আস্থা না থাকে, সেটা কিন্তু খুব অ্যালার্মিং। আমরা যতটুকু জানি এই মুহূর্তে রাহি বোধহয় আমাদের টেস্ট ক্রিকেটের 1 নম্বর বোলার এবং তার উপরেই আমাদের আস্থা নেই, আমরা একটা সময় আস্থা নেই। হয়তো ডিসিশনটা ঠিকই আছে, হয়তো সে বোলিং করলে অনেক রান দিয়ে দিতে পারত। যদি এইটাই মনে করে কর্তৃপক্ষ বা ক্যাপ্টেন, তাহলে কিন্তু পেস বোলিং নিয়ে আমাদের কিন্তু এই ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে কি আসলে টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে ভালো করা সম্ভব কিনা? না, একেবারেই না। দেখুন একটা কথা বলি, টেস্ট ক্রিকেট 5 দিনের খেলা। আমরা হয়তো স্পিন ফ্রেন্ডলি উইকেট বানাতে পারি, কিন্তু তারপরেও অনেকগুলো সময় থাকবে যখন আপনি খেলা শুরু করবেন, উইকেটটার মধ্যে পেস বলারদের জন্য কিছু হেল্প থাকবে। সেখানে কিন্তু স্পিনারদের বল করাটা ডিফিকাল্ট, কারণ বলটা টার্ন করবে না। সো আমরা শীতকালে যেহেতু খেলা হচ্ছে, সকালবেলা তো কুয়াশার একটা ব্যাপার থাকে, ময়েশ্চার থাকে। একটা টেস্ট ম্যাচের শুরুতে স্পিনারদের কিন্তু বিপদে ফেলে দিচ্ছি। শুরুতেই আমরা টেস্ট ম্যাচে ওদের দিয়ে বোলিং করাচ্ছি যেখানে ওদের জন্য কোনো সাহায্য নেই। জি, আবার একটা উইকেট কিন্তু আনইভেন হতে পারে, আনইভেন হলে সেখানে কিন্তু পেস বলারদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে। অবশ্যই একটা উইকেট কিন্তু লো হতে পারে, সেখানে কিন্তু পেস বলারদের কিছু করা আছে। সো আপনার হাতে যদি পেস বলার না থাকে, এই বিশেষ সময়গুলোর অ্যাডভান্টেজ কিন্তু আপনি নিতে পারবেন না। হতে পারে আমাদের সাবকন্টিনেন্টে স্পিনাররা বেশি উইকেট পাবে, কিন্তু পেস বলারের সেই সাহায্যটা যদি পাশে না থাকে, ইউ ক্যান নট উইন ম্যাচ, বিকজ আপনি 20টা উইকেট আপনি এভাবে নিতে পারবেন না। 20টা উইকেট নেওয়ার জন্য আপনার যথেষ্ট বোলিং শক্তি থাকতে হবে, সেখানে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পরে একেবারে অল্প সময় থাকবে আমাদের হাতে এবং আমরা 3 জনের কাছে জানতে চাইবো যে শেষ দিনের বা
পঞ্চম দিনের স্ট্র্যাটেজিটা কি হতে পারে এবং ব্যাটসম্যানদের আসলে চতুর্থ ইনিংসে যেই টার্গেটটাই ওয়েস্ট ইন্ডিজ আমাদের দিকে ছুড়ে দেখ না কেন সেটা তারা করার জন্য কি ধরনের মাইন্ড সেট আপ থাকা দরকার। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা। আপনাদের সাথে আছে আমি নাবিল কাসের এবং আমাদের সাথে আছেন যথারীতি তিনজন অতিথি। আমরা জাভেদ ওমর বেলিমের কাছে জানতে চাই, শুরু করতে চাই যে এখন পর্যন্ত যে লিডটা ওয়েস্ট ইন্ডিজের আছে, আপনার কাছে আসলে কি মনে হয় ব্যাটসম্যানরা কত রান যদি উইন্ডিজ করে ফেলে সেটা বাংলাদেশের জন্য আসলে করা সম্ভব হবে না বলে মনে করেন? দেখেন, ক্রিকেটে অসম্ভব বলে কিছু নাই, এবং সেটা ওয়েস্ট ইন্ডিজ যখন 395 চেস করেছে তখনই আমরা দেখেছি। তারপরে একটা থাকে না যে মেন্টালিটির ব্যাপার বা কনফিডেন্স বোধ করার অভাব, কতটা করে ফেললে আসলে মনে হবে যে না খেলাটা হয়তো হাত ফসকে গেছে? যেহেতু যে উইকেট এখন পর্যন্ত অত বাজে উইকেট হয়নি, বাট স্পিনে হেল্প আছে। কিন্তু আমি আগেও বলেছি যত কম রান দেওয়া যায়, বাট 300 350 এর মধ্যে রাখতে পারলে খুব ভালো। 300 প্লাস হলে একটা সাইকোলজি, একটা প্রেশার থাকবে। যেহেতু অলরেডি বাংলাদেশ কিন্তু, যেটা ফাইন বাই স্টার্টিং এ বলবো, আমরা সবাই স্টার্টিং এ বলি, বাংলাদেশ একটু ব্যাকফুটে আছে, সেটা হচ্ছে বিশ্বাসের কারণ। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এই জন্য 310 ঠিক আছে, কিন্তু তার চেয়ে বেশি হয়ে যায় তখন এটা এত সহজ হবে না। অসম্ভব না, বাট এত সহজ হবে না, টাফ টাইম যাবে। বাট তার সাথে যদি 250 হয়, যদি উইকেটে হেল্পও থাকে, তারপরে আমি 250-তে আউট করলে খুবই ভালো, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হবে বাংলাদেশের বোলিং এর ক্ষেত্রে। বাট মাথায় রাখতে হবে, ফোর্থ ইনিংস ব্যাটিং ইট ইজ নট চিটাগাং উইকেট। যে 250 যে মানে যেটা আমরা ধরে নিয়েছিলাম যে আমরা জিতে যাচ্ছি চিটাগাংয়ে 400, অসম্ভব ব্যাপার। সেম যদি কালকে ওয়েস্ট ইন্ডিজ যদি 250-তে আউট হয়ে যায় বা 260-এ মানে যদি লিড নিয়ে আউট হয়ে যায়, এত সহজ হবে না। বাংলাদেশকে কষ্ট করে জিততে হবে। সহজ যদি জিতে গেলে 8 উইকেটে খুব সহজ মনে হবে, বাট সহজে জেতার সময়টা আসলে আমরা এই টেস্টে পেরিয়ে এসেছি। সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এক্স্যাক্টলি, বাংলাদেশকে এই খেলাতে আমার কাছে মানে এটা যদি আপনি সিরিজ ড্র করতে চান, আপনি জয়লাভ করতে চান, মাথায় রাখতে হবে আপনাকে প্রেশার নিতেই হবে। যেটা ফাইন ভাই একটা কথা বলেছেন যে বাংলাদেশ তখনই ভালো খেলে যখন কোন ঠাসা হয়। আমার কাছে মনে হয় কোন ঠাসা বাংলা অলরেডি হয়ে গিয়েছে, প্রেশার আসবেই। ওরা হয়তো ওদের একটা পার্টনারশিপ হতে পারে কালকে সকালে, প্যানিক হওয়া যাবে না। উইথ যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় ওরা, 4-5টা উইকেট সকালে যদি 2-3টা উইকেট পড়ে যায়, এক্সাইটমেন্ট হওয়া যাবে না। কারণ মাথায় রাখতে হবে আমরা চতুর্থ ইনিংসে ব্যাটিং করব আমরা। ওরাও কিন্তু বোলিং ভ্যারাইটিস আছে, যেটা আপনি স্টার্টিং আপনি বলছিলেন, ওদের কিন্তু যেমন কুইক বোলার আছে তেমন লেফট আর্ম আছে, ওদের অকেশনাল লেগ স্পিনার করে। আমার কাছে মনে হয় উইথ পুরান বলে বোলিং করতে পারে, নতুন বলে জোরে বল করতে পারে, সুইং করাতে পারে। ওই জন্য মাথায় রাখতে হবে আমাদেরকে ইটস নট গ্যারান্টেড কালকে বা আগামী পরশু ম্যাচ যদি জয়লাভ করতে চাই, এটা আপনাকে অনেক কষ্ট করে জয়লাভ করতে হবে, সেটা যেভাবেই। একটু নাজমুল আবেদিন ফাহিমের কাছে জানতে চাই যে মনস্তাত্ত্বিক বিষয়টা তো অবশ্যই কাজ করে, এবং 300 যদি ওয়েস্ট ইন্ডিজ লিড নিয়ে ফেলে বা 300 নিচেও যদি আসলে থাকে, চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে, উইকেটটা এখনো ভালো আছে, তবে তৃতীয় দিনের শেষ দিকে বা চতুর্থ দিনের শেষ দিকে বা পঞ্চম দিনে গিয়েই তো উইকেটটা ভাঙবে। কনফিডেন্সটা আসলে কিভাবে দেখছেন? না, যদি 300 350 রান যাই হোক না কেন, তারপরে কিন্তু সময় থাকবে, রান করার সময়টা হয়তো থাকবে, সময়টা থাকবে। দুটো ব্যাপার আছে। একটা হলো যে স্কোরটা, যত বড় স্কোর চেঞ্জ করতে হবে অ্যাজ এ ব্যাটিং সাইড, আপনারও একটা লিমিট নিশ্চয়ই আছে। আপনি লাস্ট ইনিংসে হয়তো কমফোর্টেবল ফিল করেন 250 রান চেঞ্জ করার জন্য এই উইকেটে, অথবা 300 রান চেঞ্জ করা, অথবা 320 রান হলেও আপনি চেষ্টা করবেন। আপনি মনে করবেন যে হ্যাঁ, এরকম একটা টোটাল আমি চেঞ্জ করতে পারি। কিন্তু যদি 350 কিংবা 400 রান চেঞ্জ করতে হয়, তখন আপনার মনে সেই দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আমরা পারবো কি পারবো না। এর পাশাপাশি আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ওরা যদি একটু বেশি রান করার সুযোগ পায়, ওরা অনেক বেশি অ্যাটাকিং বোলিং করার সুযোগ পাবে। ওরা যদি কম রান করে, ওরা বেশি অ্যাটাক করার সুযোগ পাবে না। ওরা যদি বেশি রান করে, ওরা অ্যাটাক করার সুযোগ পাবে। ওরা অ্যাটাকিং ফিল্ড সেট করতে পারবে এবং অ্যাটাকিং লাইন এবং লেন্থে বল করতে পারবে। তখন কিন্তু সেটা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটা বড় কারণ হবে আমরা যদি ওদেরকে রিজনেবলি একটা ছোট স্কোরের মধ্যে আটকে রাখতে পারি। সে যদি 300 রানের একটা টার্গেট আমরা চেঞ্জ করি, তাহলে ওরা কিন্তু সেইভাবে অ্যাটাক করতে পারবে না। আমরা যদি একটা পার্টনারশিপে করি, ওরা হয়তো কিছুটা ডিফেন্সিভ ইয়েতে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে ব্যাপারটা আমাদের জন্য সহজ হবে। সো দুটো জিনিস আছে, বড় স্কোর করলে ব্যাটসম্যানদের প্রেশার হবে আমাদের, এট দ্য সেম টাইম ওরা অনেক বেশি অ্যাটাক করতে পারবে, এটাও আমাদের বিপক্ষে যাবে। কালকেও কিন্তু এই ব্যাপারটাই আসবে, আমরা যখন সকালবেলা বোলিং করব, আমরা কতটা অ্যাটাক করতে পারবো। আমরা খুব বেশি অ্যাটাক করতে পারবো না কিন্তু, কারণ আমরা জানি অনেক বেশি অ্যাটাক করলে সেটা বুমেরাং হয়ে আসতে পারে। আমি যদি বাউন্ডারি বেশি ফিল্ডিংটা অ্যাটাকিং করতে গিয়ে বাউন্ডারি বাড়তি কিছু রান দিয়ে দেই,
ফান্ডিং অপশনগুলি খুলে দিই বা বেশি ফ্লাইট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে মারতে গিয়ে আউট হোক, কিন্তু যদি মেরে ফেলে তাহলে কি হবে? সো ওই জায়গাটা একটা ব্যালেন্স আমাদের করতে হবে, আমরা কতটুকু অ্যাটাক করব, কতটুকু ডিফেন্স করব, কখন আমাদের সুযোগ আসবে অ্যাটাক করার। একটা উইকেট পড়ে গেল, সাথে সাথে আমরা অ্যাটাক করলাম, দারুণ অ্যাটাক করলাম, কিংবা একটা পার্টনারশিপ ভালো জমে উঠেছে, আমরা ডিফেন্সে চলে গেলাম, ওদেরকে বেশি রান করতে দিলাম না পার ওভার। সো ওইসব ভেবেচিন্তে আমাদের কাজ করতে হবে। সো এখানে এখানে যথেষ্ট ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আমরা আছি, যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে আমাদের। এবং যেটা বারবার আমরা বলছি যে বেশি এক্সাইটেড হওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না, ডিসিপ্লিনটা মেনটেন করাটা খুবই জরুরি হবে। শফিকুল হক হীরার কাছে শেষ প্রশ্ন। বাংলাদেশ সিরিজে পিছিয়ে আছে 1-0 ব্যবধানে এবং এই ম্যাচে তো আসলে ড্র করলেও বাংলাদেশ সিরিজটা হারবে। এটা কি একটা চাপ কিনা যে এই ম্যাচটা আপনাকে জিততেই হবে? নতুবা দেখা যায় 300-র উপরে রান যখন টার্গেট দেয় আমরা হয়তো সেফ খেলার চেষ্টা করি, সেই বিষয়টা তো এই ক্ষেত্রে আসলে প্রযোজ্য নয়। আমি ড্রর সম্ভাবনা দেখছি না। ফাইমের সুর ধরে আমি বলছি, ওয়ান ডে এবং টেস্টের মধ্যে গালফ অফ ডিফারেন্স। ওয়ান ডেতে একটা বোলার 10 ওভার বোলিং করতে পারে, এটা 3 স্পেলে করতে পারে, 2 স্পেলে করতে পারে। অলরেডি তাইজুল হ্যাজ বোল্ড মোর দেন 50 ওভার্স, টু উইচ ও ইউজ টু না, বিকজ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেরকম ভাবে ওদেরকে স্কোপ দেওয়া হয় না। ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্যান্ডার্ড ইজ ওই লেভেলের না। খেলা মধ্যে যে 50-60 ওভার বোলিং করবে, এটা আমরা উই আর নট ইউজ টু ইট লাইক আদার টেস্ট প্লেইং কান্ট্রিজ। এখানেই আমাদের প্রবলেমটা হলো যে কালকে ওরা কত ফিট থাকবে, এবং যদি ওরা ফার্স্ট সেশন কমফোর্টেবলি ব্যাটিং করে 2 উইকেট হারিয়ে যদি 80 রান থেকে 90 রান করে ফেলে, জি, মানে ওরা সেকেন্ড তৃতীয় রাউন্ডে গিয়ে মানে তখন ওরা উইল বি ইন এ বেটার পজিশন, বিকজ উইকেট একটু বেটার থাকবে, আমাদের বোলাররা টায়ার্ড হয়ে যাবে, and they will slowly they will start giving out. কথা হলো আমাদের টেস্ট ম্যাচ যখন আমরা খেলছি, এর আগে আমরা T20 বঙ্গবন্ধু টুর্নামেন্ট একটা খেলেছি, we should have played a 3-day match. আমাদের যতটুকু আসলে বুঝতে পেরেছি যে প্রস্তুতির অভাবটার কথা বলছিলেন শফিকুল হক হীরা। আমাদের সময়টা একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলা, এবং আমাদের তিনজন অতিথি আসলে বলছিলেন যে প্রস্তুতিটা বাংলাদেশের কিছুটা কম হয়েছে, তবে এখনও আশা হারানোর কিছু নাই, যেহেতু হাতে 2টা দিন আছে এবং সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে। আত্মবিশ্বাসটা ঠিক রেখে যদি নিজেদের স্কিলের পরিপূর্ণ ব্যবহার করা যায়, এখনও এই ম্যাচ জেতা সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ খেলা নিয়ে খেলা দেখার জন্য। আগামী সপ্তাহে একই সময় হাজির হয়ে যাব অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন।